হাতে নেওয়া হবে দখলের শামিল বলছেন বিশেষজ্ঞরা। দখল ও দূষণমুক্ত হওয়ায় স্বরূপে ফিরছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। মা মাছ রক্ষায় কড়া নজরদারি প্রশাসনের। নিরাপত্তা সরঞ্জামের অভাবে প্রাকৃতিক দুর্যোগে বঙ্গোপসাগরে বাড়ছে জেলেদের প্রাণহানি, জেলে ও ট্রলার মালিকদের সচেতন করার আহ্বান। এবং রাজধানীর পাইকারি বাজারে কমেছে চালের দাম, বেড়েছে দেশি পেঁয়াজ আর আমদানি করা রসুনের দাম, স্থিতিশীল ডাল, তেল, মশলা সহ অন্যান্য নিত্যপণ্যের দর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। উচ্ছেদ হওয়া জায়গায় ওয়াকওয়ে সহ পরিবেশ বান্ধব নানা স্থাপনা নির্মাণে ৮৪৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও সেখানে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে রাখা হয়নি কোনো বরাদ্দ। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ পরবর্তী এমনই একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। যদিও ডাম্পিং স্টেশন না থাকায় উচ্ছেদের ধ্বংসাবশেষ সরানোর কাজ এখনো শুরুই হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, নদী প্রশস্ত না করে এসব করলে তা হবে সরকারিভাবে নদী দখলের শামিল। মাহমুদ রাকিবের রিপোর্ট। বুড়িগঙ্গা পাড়ের কামরাঙ্গীরচর খোলামোড়া মোড়ে ১ মাস আগে উচ্ছেদ অভিযান চালালেও এখনও ভবনগুলোর ধ্বংসাবশেষ নদীর জায়গাতেই পড়ে আছে। ২-১ জায়গায় ভবন মালিকরা নিজ উদ্যোগে ঢিমে তালে ভাঙাচোরা অংশ সরিয়ে নেয়ার কাজ করছেন। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া কর্মকর্তা বলছেন, দখল হওয়া জায়গা দ্রুত খনন করে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়াই তাদের মূল উদ্দেশ্য। নদীর ঘাট কিন্তু অংশটা আমরা এক্সকাভেশন করে ড্রেজিং করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়া, তা না হলে তো নদী প্রশস্ত হবে না। উচ্ছেদ অভিযান শেষে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই একনেকে প্রায় 850 কোটি টাকার একটি প্রকল্প পাশ করা হয়েছে। তবে অবাক হলেও সেই প্রকল্পের আওতায় নদীর তীরে ওয়াকওয়ে, একাধিক জেটি ও ইকোপার্ক নির্মাণের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ রাখা হলেও টেকসইভাবে নদীর জায়গা দখলমুক্ত করতে খনন ও ড্রেজিংয়ের জন্য 1টি টাকাও বরাদ্দ রাখা হয়নি। প্রকল্পটির আওতায় ঢাকার চারপাশের নদী তীরে 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কথা রয়েছে। এছাড়া 19টি জেটি, 3টি ইকোপার্ক, 10,820টি সীমানা পিলার সহ বেশ কিছু পরিবেশ রক্ষা স্থাপনার পরিকল্পনা রয়েছে। প্রকল্প পরিচালক জানান, জায়গার অভাবে তারা আবর্জনা সরাতে পারছেন না। উচ্ছেদের পর যে গার্বেজগুলো হয়, এই ডেব্রিসগুলো তো ফেলার জায়গা থাকতে হবে। বিআইডব্লিউটির তো কোনো নিজস্ব জায়গা নাই, আমাদের নদী ছাড়া তো আমাদের কোনো জায়গা নেই, তো নদীতে তো ফেলানো যাবে না। অ্যাসাইন্ড অর্গানাইজেশন সিটি কর্পোরেশন, ড্রেজিংয়ে আসলে কোনো বাজেট নাই। আমরা শুধু এই প্রকল্পতে 6টা এক্সকাভেটর ধরা আছে। নদীর পাড় দিয়ে যদি ওয়াকওয়ে হয়ে যায় এবং এই ওয়াকওয়েটা হবে আপনার ঠিক সীমানা পিলার বরাবর, অর্থাৎ এটা একটা স্থায়ী সমাধান। খননের কোনো বরাদ্দ না থাকায় পরিবেশবিদরা প্রকল্পের সাফল্য নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। বুড়িগঙ্গা নিয়ে কিন্তু এটি প্রথম প্রকল্প না, এর আগেও 2টি প্রকল্প হয়েছিল, 2টি মুখ থুবড়ে পড়েছে। এমন কাজ করতে হবে যাতে করে নদীতে প্রাণ ফেরত আসে। নদীর পাড়ে কয়টা পার্ক ওটা গুনবার আমার ইচ্ছা নেই। যদি নদীর যেটুকুন প্রশস্ততা ছিল সেইটুকুন খনন করা না হয়, তাহলে তো নদীতে যতটুকুন পানি বা পানির প্রবাহ থাকার কথা ওই উদ্দেশ্য সাধিত হবে না। তা নয়তো আমরা ধরে নেব যে নদীর পানির কিছুটা জায়গা এই প্রকল্পের মাধ্যমেও কিন্তু একটা দখলে নিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে 2022 সালের জুনে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দখল দূষণের থাবা কাটিয়ে অবশেষে স্বরূপে ফিরতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী। দূষণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মা মাছ নিধন বন্ধে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছে নদী থেকে বালু উত্তোলন ও মাছ শিকার। এই অবস্থায় ডিম ছাড়ার জন্য মা মাছ যেমন হালদায় আসতে শুরু করেছে, তেমনি বিচরণ বাড়িয়েছে বিলুপ্ত প্রজাতির শুশুক। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের মাছের চাহিদার একটি অংশ পরোক্ষভাবে যোগান দিয়ে আসছে চট্টগ্রামের এই হালদা নদী। এখানেই বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত ডিম ছাড়ে রুই জাতীয় মা মাছ।
নানাভাবে বৈচিত্র্যপূর্ণ এই নদী চলার পথে রয়েছে কয়েকশো বাঁক, আর এসব বাঁকের কারণে পাহাড়ি ঢল নামলো মাছের তেমন কোনো ক্ষতি হতো না। কিন্তু দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে যেমন এসব বাঁক সোজা করার চেষ্টা চলছে, তেমনি মারাত্মক দূষণের কবলেও পড়ে জোয়ার ভাটার এই নদী। নদীটা ঐতিহ্যবাহী বলছিল যে একটা বালু, তারপর দূষণ, যে বিভিন্ন কারখানা কলকারখানার বর্জ্যগুলো আসে এখানে। 123 কিলোমিটারের হালদা বর্তমানে 98 কিলোমিটার এসে ঠেকেছে বাঁক কাটার কারণেই শুধুমাত্র। সুতরাং আমরা মনে করি হালদার বাঁক কাটা বন্ধ হলে হালদার বিপর্যয় অনেকখানি রক্ষা হবে। গত বছর মা মাছ ডিম ছাড়লো, আগে 2 বছর হালদা ছিল ডিম শূন্য। এই অবস্থায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই নদীর অতীত ফিরিয়ে আনার নানা কার্যক্রম। প্রাকৃতিক মৎস্য প্রজননকে বাঁচিয়ে রাখতে হলে এবং চট্টগ্রামের 60 লক্ষ মানুষের যদি জনজীবন যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, হালদাকে অবশ্যই রক্ষা করতে হবে। কেউ বিষ প্রয়োগ করে ভাসাজাল বা ঘেরাজাল ফেলে মা মাছ শিকার করে মা মাছের মজুদ কমাতে পারবে না, প্লাস মা মাছ যাতে মাইগ্রেট করে সহজে ঢুকতে পারে, এই জন্য কর্ণফুলীর যেই মুখটা, ওই মুখাতে আমরা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা মনিটরিং করছি। 98 কিলোমিটার দৈর্ঘ্যের হালদা নদী খাগড়াছড়ির মানিকছড়ি থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে মিশেছে। এই নদী থেকে প্রতিদিন 2 কোটি গ্যালন পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। বর্ষার প্রবল বর্ষণ, সে সাথে মেঘের গর্জন, তার সাথে যুক্ত হয় পাহাড়ি ঢল, আর এই 3 মিলে এই হালদা নদীতে সৃষ্টি হয় বিশাল ফেনা। আর এই ফেনায় টেনে আনে রুই জাতীয় মা মাছকে। এরপর মা মাছ ডিম ছেড়ে চলে যায় তাদের নিজ নিজ গন্তব্যে, আর এখান থেকে সংগ্রহ করে ডিম সৃষ্টি করা হয় পোনা, এবং যে পোনা ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। হাটহাজারীর হালদা নদী থেকে কমল দে, সময় সংবাদ। বঙ্গোপসাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন কক্সবাজারের প্রায় 1.5 লাখ জেলে, কিন্তু তাদের জন্য নেই তেমন কোনো নিরাপত্তা সরঞ্জাম। এতে সমুদ্রে প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই বাড়ছে প্রাণহানির ঘটনা। নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মৎস্য বিভাগের দাবি, জেলে ও ট্রলার মালিকদের সচেতন করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বাঁকখালী নদীর মোহনায় গভীর সাগরে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত শত শত ট্রলার, কিন্তু এসব ট্রলারে নেই জেলেদের জন্য কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম। গভীর সাগরে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন জেলেরা, তাই জীবিকার তাগিদে ঝড় বৃষ্টি উপেক্ষা করে গভীর সাগরে ট্রলারে মাছ শিকারে যান তারা। তাদের দাবি, উত্তাল সাগরে কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই মাছ ধরতে যেতে হয় তাদের। লাইফ জ্যাকেট নাই, কোম্পানি দেয় নাই, সাগর উত্তাল হলে বড় বড় ঢেউ এসে মানে বোট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শোল তরকারি খাওয়ার জন্য এসব দেয়, আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদেরকে কিছু দেয় না। আমরা এখন কোনো নিরাপত্তা পাই নাই, আমাদের তো অনেক কষ্ট করে কি করতে হয়, সাগর থেকে বাঁচে আসতে হয়। গভীর সাগরে মাছ ধরার সময় জেলেদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন ফিশিং বোট শ্রমিক ইউনিয়নের নেতা। এখানে যে জেলেরা সমুদ্রে এই বোটগুলা নিয়ে যায়, যাওয়ার সময় যাতে তাদের নিরাপত্তা সরঞ্জামগুলো আছে কিনা সেগুলা তদারকি করা, এটা মৎস্য অধিদপ্তর এবং বিএডব্লিউর দায়িত্ব। এরা যাতে এটা করে, আর যেসব ট্রলার মালিক এই নিরাপত্তা সরঞ্জামগুলো দিবে না তাদের যাতে মৎস্য শিকার করতে না পারে। মৎস্য বিভাগের কর্মকর্তার দাবি, জেলেদের প্রশিক্ষণ, লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে। যদি জেলেরাই বলে না আমরা লাইফ জ্যাকেট ছাড়া সাগরে যাবো না, তাহলে কিন্তু পাঠাইতে পারে না। তো এক্ষেত্রে আমি বলবো জেলেরাও সচেতন না। আসলে আমরা বিভিন্নভাবে বোট মালিকদেরকে আমরা সচেতন করার জন্য চেষ্টা করি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী কক্সবাজারে গত 3 বছরে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ডুবে গেছে 5 শতাধিক ট্রলার ও নৌকা। এতে নিখোঁজ ও মৃত্যু হয়েছে শতাধিক জেলের। সময় সংবাদ, কক্সবাজার। দেশের অভয়াশ্রমগুলোতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে শরীয়তপুর ও চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে কোনো জেলে দেখা যায়নি। সরকারি নিষেধাজ্ঞা মেনে সকাল থেকেই ঘাটে নৌকা ভিড়িয়ে জাল দড়ি মেরামতে ব্যস্ত জেলেরা। তবে মাছ শিকার বন্ধ থাকায় আর্থিক সংকটের কথা জানিয়ে সরকারি বরাদ্দ পর্যাপ্ত নয় বলে অভিযোগ তাদের। বিজিএফ কার্ডের বাইরে রয়েছেন প্রায় 13,000 জেলে। এদিকে মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করার পাশাপাশি নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা। চাঁদপুরে পদ্মা মেঘনায় অভিযান অব্যাহত রেখেছে জেলা টাস্কফোর্স। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে নদীর বিভিন্ন এলাকায় টহল দেয় কোস্টগার্ড ও নৌপুলিশ। কেউ কেউ মাছ ধরার প্রস্তুতি নিলেও অভিযান চলমান থাকায় নদীতে নামতে সাহস পাননি জেলেরা। 40 কেজি চাল
সরকার দেয়, আমরা 40 কেজি চাল দেখি এই 1 মাস আমাকে সংসার চলেনি। জেলে কাট হয়েছে কিন্তু সাহায্য পাইনি। 4 মাসের পিরিয়ডে তাদের 40 কেজি করে প্রতি কার্ডে 1912 জনের ভিতরে আমরা বিজিএফ চাল প্রদানের জন্য ফেব্রুয়ারি মাসে বরাদ্দ ইতিমধ্যে প্রদান করা হয়েছে। মা ইলিশ এবং জাটকা রক্ষার কারণে আমাদের বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন বাড়ছে। আমরা আশা করি এটার একটা বিরাট প্রভাব পড়বে এবং আমাদের এই ক্রমবর্ধমান যে ধারাবাহিকতা এটা অব্যাহত থাকবে। গত 2 দিনে আমরা একজনকে গ্রেপ্তার করতে হয়নি বা নদীতে আমরা কোনো নৌকাও দেখিনি। আশা করি বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা সকলে এই মা জাটকা ইলিশ রক্ষার জন্য আমরা কঠোর অবস্থানে থাকব। রাজধানী বাজারে আবারও কমেছে চালের দাম, কমেছে বিক্রিও। আগামী 2-1 মাসের মধ্যে দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানালেন পাইকাররা। তবে হঠাৎ বৃষ্টির কারণে বেড়েছে দেশি পেঁয়াজ আর আমদানি করা রসুনের দাম। ডাল, তেল, মশলা সহ অন্য প্রায় সব নিত্যপণ্যের দাম রয়েছে স্থিতিশীল। কামরুল হাসান সবুজের রিপোর্ট। চালের বস্তায় ভরপুর রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটের প্রতিটি দোকান। পর্যাপ্ত মজুদ আর সামনে ভরা মৌসুম, দুয়ে মিলে এ সপ্তাহে এসে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 2 টাকা পর্যন্ত। মোটা চালটা প্রায় 2 টাকা কম আর চিকন চালটা 1 টাকা কমছে। নতুন সিজন আসতেছে, নতুন পুরান সব বিক্রি করে নতুন সবাই নিয়ে আসবে, অনেক কম থাকবে এই সময় বাজার। চালের আমদানি আছে যথেষ্ট, বেচাকেনি কম, কাস্টমার খরিদ্দার খুব কম। তবে গেল সপ্তাহের শেষে হঠাৎ বৃষ্টিতে সরবরাহে বিঘ্ন ঘটায় কেজিতে 4 টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম, বেড়েছে রসুন আলুর দামও। স্থিতিশীল আদার বাজার 2-1 দিনের মধ্যেই পেঁয়াজের দাম আবার কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা। গত সপ্তাহ দেশি পেঁয়াজ যেটা আমরা বেচি 15-16, সেটা আজকে মনে করেন 21-22। রসুন ছিল 70-72, সেটা আজকে 78-80। গেল সপ্তাহে যে এলসিটা বেচছিলাম 14-15 টাকা, আজকে বেচতেছি 15 থেকে 16 টাকা। বাজার বাড়ার সম্ভাবনা নাই, শুধু বৃষ্টির কারণে দেশি পেঁয়াজের বাজার বাড়ছে, বাজার কমে যাবে। নিত্যপণ্যের বাজারে এ সপ্তাহেও কেজিতে প্রায় 1 টাকা বেড়েছে চিনির দাম। কোনো পরিবর্তন আসেনি ডাল, তেল সহ অন্য পণ্যের বাজার দরে। চিনি আজকে বিক্রি করলাম 2420 থেকে 30 টাকা বস্তা। গত সপ্তাহে একটু কম ছিল, যেমন 2380-90 এরকম ছিল। ছোলার দাম কেজিতে 2-3 টাকা কমে গেছে। ডাল ডুল সব আগের মধ্যে আছে, দেশি 74-75 আর মোটাটা মানে বোল্ডার 46 থেকে 50। মশলা জাতীয় পণ্যের মধ্যে এলাচের দাম বেড়েছে কেজিতে 40 থেকে 50 টাকা। জিরা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ সহ অন্যগুলো বিক্রি হচ্ছে আগের দামেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চলছে সব ধরনের ভোগ্যপণ্যের বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ রাজু। সপ্তাহের শুরুতে জমজমাট হয়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, আসাদগঞ্জ পুরো এলাকাটি। এখানে দেখেছি বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি করা ভোগ্যপণ্য ইতিমধ্যে কিন্তু ট্রাক, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন যানবাহন যুগে এখন খাতুনগঞ্জে চলে আসছে। বিশেষ করে সকাল থেকে আসতে শুরু করে এবং এখনও আসছে এবং সেই আসাটা চলবে কিন্তু রাত পর্যন্ত। তো এখানে কিন্তু এবার ভোগ্যপণ্যের দামের ক্ষেত্রে একটু কথা বলি আমি। কিন্তু যে গত কয়েক সপ্তাহ ধরে যে ভোগ্যপণ্যের দাম বাড়ছিল সেটি এখন কিছুটা নিয়ন্ত্রণে ফিরতে শুরু করেছে। বিশেষ করে চিনি ছাড়া অন্যান্য যেসব ভোগ্যপণ্য রয়েছে সব কিছুরই দাম তুলনামূলকভাবে কমেছে। বিশেষ করে আপনারা জানেন যে জানুয়ারি মাসের শুরু থেকে যে তেলের দাম বাড়ছিল, গত সপ্তাহে সব ধরনের সোয়াবিন, পাম এবং সুপার পামের দাম কমেছে এবং এই সপ্তাহে সেটা অব্যাহত রয়েছে। এই সপ্তাহে প্রতি মনে ভোজ্য তেলের দাম কমেছে মন প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর একটা বিষয় হলো ডালের দামের ক্ষেত্রে আসে, যেহেতু এখনও শীতকালীন সবজি বাজারে রয়ে গেছে সে কারণে কিন্তু প্রতি কেজি ডালের দাম কমেছে 1 থেকে 2 টাকা। বিশেষ করে মসুর ডাল গত সপ্তাহে বিক্রি হয়েছিল 72 টাকা, আজকে বিক্রি হচ্ছে 71 টাকা। যেটা তো ছোলার ডাল গত সপ্তাহে বিক্রি হয়েছিল 72 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 69 টাকা করে। এবং কমেছে কিন্তু আদা, রসুন, পেঁয়াজের দামও। এই পেঁয়াজের দাম সাধারণ যে মানে যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকা, যেটা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 12 থেকে 13 টাকা করে বা 14 টাকা করে। একইভাবে কমেছে রসুনের দামও এবং আদার দামও। সেটিও কেজিতে 2 থেকে 3 টাকা পর্যন্ত কমেছে বলে ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন। রসুনের দাম কমার ক্ষেত্রে এটা হচ্ছে কিন্তু এখনও যে ভালো পণ্যের কিন্তু ভালো মানের রসুন এখন বাজারে নেই। সে কারণে ভালো মানের রসুন বাজারে না থাকার কারণে তাদের যে নিম্নমানের যে রসুনগুলো রয়েছে সেগুলি এখন বিক্রি হচ্ছে, যেখানে খুব কম বিক্রি হচ্ছে সেখানে ব্যবসায়ীর দাম কমিয়ে রাখতে বাধ্য হচ্ছেন। এবার চিনির দামের ক্ষেত্রে আসি। চিনির দাম কিন্তু আপনারা জানেন যে গত মাস 2-1 ধরে চিনির দাম বাড়ছিল বিভিন্ন কারণেই। সে চিনির দাম বাড়ার বিষয়টি
পরিস্থিতি এই সপ্তাহে এসে অব্যাহত রয়েছে। গত সপ্তাহে আমরা দেখেছি প্রতিমন চিনি বিক্রি হয়েছে 1750 টাকা করে, আজকে সেই চিনি বিক্রি হচ্ছে 1770 টাকা ধরে, অর্থাৎ প্রতিমনে এখনও 20 টাকা ধরে বেড়েছে। চিনির দাম নিয়ন্ত্রণে আসতে পারে এক্ষেত্রে যদি মিল মালিকরা যদি চিনির দাম তাড়াতাড়ি সরবরাহ করতে পারে, তাহলে হয়তো চিনির দাম কমে আসবে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। তারা জানিয়েছেন চিনির দাম আগে তারা যেটি দিনের চিনি পেতে 2 থেকে 3 দিন লাগতো, সেটি এখন একটু বেশি লাগছে, 4 থেকে 5 দিন লাগছে, এবং সরবরাহ কিছুটা ঘাটতি তেমন নাই, কিন্তু সরবরাহ দেরি হওয়ার কারণে চিনির দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আপনারা জানেন যে দেশের পুরো ভোগ্যপণ্যের বাজারটি আমদানি নির্ভর, বিদেশ থেকে আমদানি করে দেশের চাহিদা মেটানো হয়, যে কারণে আন্তর্জাতিক বাজার যদি বুকিং রেট বাড়ে বা ডলারের দাম উঠানামা করে, তার পুরো প্রতিক্রিয়াটা এসে পড়ে পাইকারি বাজারে। এবারও ঠিক তেমন হচ্ছে, যেমন গত কয়েক সপ্তাহ ধরে ডলারের দাম যেমন বেড়েছে তেমনি বুকিং রেটে বেড়েছিল, তার অজুহাতে পণ্যের দাম বাড়ছে, তবে এখন আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমে আসায় পণ্যের দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো রাজি এখন পর্যন্ত আমার কাছে ছিল সপ্তাহের শুরুতে চট্টগ্রামে যে খাতুনগঞ্জ জমতে শুরু করছে পুরোপুরি তার সর্বশেষ। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের সার্ভিস 2019-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী সানবির রূপল। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। রূপল। রাজু, সেন্টার ফর এনআরবি এই সংগঠনটি কিন্তু এই অনুষ্ঠানটির আয়োজন করেছে এবং তারা কিন্তু কাজ করছে প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তো এখনো পর্যন্ত সকাল থেকে যে সেমিনারটির আয়োজন করা হয়েছে সেই সেমিনারটি চলছে। সেই সেমিনারে এখনো পর্যন্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান কিন্তু বক্তব্য রেখেছেন এবং তাদের বক্তব্যে একটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে প্রবাসীরা 1,40,00,000-এর মতো যে প্রবাসী বাংলাদেশিরা আছেন বিশ্বের 165টি দেশে, সেই প্রবাসীদের যে রেমিটেন্স তারা আনছেন দেশের হয়ে, সেই রেমিটেন্সটা কিন্তু যথাযথ ব্যবহার হচ্ছে না এবং তারা বারবারই বলছেন যে শুধুমাত্র জমি কেনার কাজে কিন্তু প্রবাসীরা বেশি অর্থ ব্যয় করছেন এবং তারা এক্ষেত্রে কিন্তু এই অর্থটি বিনিয়োগের যে অনাগ্রহ আছে সেই আগ্রহ যদি ফিরিয়ে আনা যায়, তাহলে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একটি গতি প্রবাহ বেড়ে যাবে বলে তারা বলছেন। এবং এখনো পর্যন্ত এফবিসিসির প্রেসিডেন্ট তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এখন বক্তব্য রাখছেন বিডার চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম এবং তিনিও কিন্তু বিনিয়োগের আগ্রহর কথা বলছেন এবং প্রবাসীদের যে সমস্যাগুলো বলছেন, তারা বলছেন যে 2016-17 অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ কিন্তু কমে গিয়েছিল, তবে যদিও 2018 সালে সেই রেমিটেন্স প্রবাহ বেড়ে গেছে এবং তারা বলছেন যে এখনো পর্যন্ত যে হিসেব পাওয়া গেছে তাতে 2018 সালে 15,54,00,000 ডলার কিন্তু এই বাংলাদেশে প্রবাসীরা পাঠিয়েছেন। যদিও তারা বলছেন যে প্রবাসীদের কিছু সমস্যাও রয়েছে, যেমন ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে, কাজের জটিলতা, সেই ধরনের জটিলতা নিরসন করা গেলে এই রেমিটেন্স প্রবাহ কিন্তু আরও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। এছাড়া তারা সাধুবাদ জানিয়েছেন যে আগের চেয়ে প্রবাসী বাংলাদেশিরা যে আশ্রয়স্থল অর্থাৎ বাংলাদেশের যে দূতাবাসগুলো, সেই দূতাবাসগুলো আগের চেয়ে সক্রিয় হয়েছে, তারা এটি বলছেন এবং আরও বেশি সক্রিয় করতে পারলে সেখানে প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর হার আরও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। এছাড়া কিন্তু প্রবাসীরা যে ধরনের সমস্যা সম্মুখীন হন, তার চেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের যে 1,40,00,000-এর মতো প্রবাসীরা বসবাস করেন এবং তারা যে কাজ করেন সেই কাজটি যদি আরও দক্ষতার সাথে করতে পারেন, অর্থাৎ দক্ষ জনশক্তি যদি রপ্তানি করা যায়, দক্ষ জনশক্তি যদি সেখানে কাজ করেন, তাহলে এই রেমিটেন্স প্রবাহ হয়তো আরও বাড়বে। এবং তারা বলছেন যে বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করলে দেখা যায় যে ভারত, ভিয়েতনাম বা বাংলাদেশের যে মতো যে অর্থনৈতিক দেশগুলো আছে, যারা প্রবাসীদের আয়ের উপর অনেকাংশে নির্ভর করে, তারা কিন্তু এর চেয়ে কম সংখ্যক জনশক্তি সেখানে কাজ করে আরও বেশি পরিমাণ আয় করতে পারেন। তো সামনের দিনগুলোতে যে ধরনের সমস্যার সম্মুখীন তারা হবেন এবং সেই ধরনের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এখানে বিনিয়োগের বিষয়টি। প্রবাসীরা যে আয়টি করে থাকেন সেই আয়টি শুধুমাত্র জমি কেনার খাতে ব্যয় না করে প্রবাসীদের বিনিয়োগের বিষয়ে কিন্তু তারা আগ্রহী করে তুলতে চান। তো এই ছিল এখনকার মতো এখান থেকে সর্বশেষ খবর। রাজধানী সোনারগাঁও হোটেলে চলছে ওয়ার্ল্ড কনফারেন্স সার্ভিস 2019-এর উদ্বোধনী অনুষ্ঠান। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সানবির রূপল। ভারত বাংলাদেশের সম্পর্ক এখন খুবই ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। এই সম্পর্ক সামনে আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গতরাত 8:30টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ভারত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
1986 সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন রিফা গাঙ্গুলি দাস। দেখছেন এই সময়ের বাণিজ্য। অমর একুশে গ্রন্থমেলার আজ শেষ দিনে চলছে শিশু প্রহর। মেলা প্রাঙ্গণের সব শেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পিঙ্কি আক্তার। রাজু, আজকে কিন্তু বইমেলায় শিশু প্রহরের শেষ দিন। এ পর্যন্ত বইমেলায় প্রায় এ নিয়ে 11টির মতো শিশু প্রহর গেল, কিন্তু আমরা জানি যে শিশু প্রহর কিন্তু বইমেলায় আরো 2 দিন সময় বাড়িয়েছে, যে কারণে শিশু প্রহরও আমরা 2 দিন পেয়েছি, শুক্র শনি। অনেকেই জানে না যে বইমেলায় আরো আসলে 2 দিন আরো সময় বাড়ানো হয়েছে, যে কারণে কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে ভিড় একেবারেই নেই বললেই চলে, একেবারেই কম। আমি যদি আপনাদেরকে দেখাই যে বইমেলায় শিশু প্রধান আকর্ষণ থাকে হচ্ছে সিসিমপুর। সেই সিসিমপুর কিন্তু আজকে আসবে না, যে কারণে হচ্ছে যে বাচ্চারা অনেকটাই তাদের মনোমালিন্য, কারণ অনেক বাচ্চাই এখানে তাদের অভিভাবকরা তাদেরকে নিয়ে আসেন টিভিতে দেখা যে সিসিমপুর কার্টুন, সেই চরিত্রগুলো তারা বাস্তবে সম্মুখে দেখবে, সে কারণে কিন্তু আজকে সেই সিসিমপুর দেখাবো না। এ কারণে অনেকেরই একটু মন খারাপ। তবুও বইমেলায় তারা এসছেন। এখন পর্যন্ত সকাল থেকে কিন্তু বইমেলায় ঘুরতে আসা শুরু করেছে। 11টায় গেট খোলে, আপনারা জানেন যে বইমেলা আসা শুরু করেছে। তারা আসছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, অনেকেই বইমেলায় আজকে প্রথম এসছে, কারণ অনেকের ব্যস্ততার কারণে, শহুরে জীবনে ব্যস্ততার কারণে আসা হয়নি। তো আজকে আসছে। 2 দিন যে সময় বাড়ানো হয়েছে এটা নিয়ে অনেকেই সন্তুষ্ট এবং খুশি যে বইমেলায় 2 দিন সময় পেয়েছে এবং বাচ্চাদেরকে বই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাবে। এবং বাচ্চাদের যে এবার বই, সেটি কিন্তু আমরা দোকানিদের সাথে কথা বলে যেটি জানলাম যে এবার বাচ্চাদের যে কল্পনার রাজত্বের বই, রূপকথার বই, গল্পের বই, ছড়া গানের বই, এসব বই বেশি বিক্রি হয়েছে। বাচ্চাদের কিন্তু এবার তাদের পছন্দের তালিকায় থাকে হচ্ছে কমিক্স চরিত্রগুলো, তারপরে হচ্ছে ছড়া গানগুলো। তো কমিক্স চরিত্র পছন্দ করে তারা, তারপর হচ্ছে বৈজ্ঞানিক যে গল্পগুলো জাফর ইকবাল স্যারের এবং হুমায়ুন আহমেদের গল্প, তারপর হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই ধরনের বইগুলো কিন্তু বাচ্চারা বেশি পছন্দ করে। তো শেষ মুহূর্তে দোকানিরা আশা করছে যে আজকেও তাদের বেচা বিক্রি ভালোই হবে। গত কয়েকদিন যেটি ভালো হয়েছে এবং বাচ্চারা ঘুরে ফিরে বই কিনছে। আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে বাচ্চারা কিন্তু বই কেনার সময় বইয়ের প্রচ্ছদটা তারা বেশি পছন্দ করে, বইয়ের প্রচ্ছদের দিকেই কিন্তু তাদের আকর্ষণটা বেশি থাকে, যে প্রচ্ছদে আসলে কি থাকলো, তাদের কল্পনার রাজত্বের কল্পনা, যে তারা যে কল্পনাগুলো দেখে কার্টুন চরিত্র কিংবা হচ্ছে রূপকথা, তো সেই চরিত্রগুলো আসলে প্রচ্ছদে আঁকা হচ্ছে কিনা, এটি তাদের একটি ভাববার বিষয় বাচ্চাদের জন্য। কিন্তু এবার এটিও প্রচ্ছদ নিয়েও তারা খুবই সন্তুষ্ট যে বাচ্চাদের জন্য যে বইগুলো পাবলিশ করা হয়েছে সেই বইয়ের প্রচ্ছদগুলো তাদের মন উপযোগী ছিল এবং তারা সেটি নিয়ে খুশিও, কারণ বাচ্চারা বই কেনার আগে এই কোমলমতি শিশুরা কিন্তু বইয়ের ভেতরের পাঠ পড়ার আগে বইয়ের প্রচ্ছদটি দেখেই আকর্ষণ পায়। তো তারপর হচ্ছে যে তারা যে বইগুলো কেনে, অভিভাবকরা এখানে যারা আসছেন তাদের সাথে আমি কথা বলে দেখলাম যে বাচ্চাদের বই কেনার ক্ষেত্রে অভিভাবকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যে কারণ হচ্ছে যে তাদের ডিসিশন নিতে তারা বাচ্চারা অভিভাবকরাই হচ্ছে তাদেরকে বইয়ের জগৎটা দেখায়। তো আজকে বইমেলার শিশু প্রহরের শেষ দিন, আশা করা যাচ্ছে যে আজকেও শিশু প্রহরে তাদের ভালোই কাটবে এবং তারা আজকে যে সময়টা বাড়ানো হয়েছে এটা নিয়েও সন্তুষ্ট। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। রাজু, অমর একুশে গ্রন্থমেলার আজ শেষ দিনে চলছে শিশু প্রহর, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী পিঙ্কি আক্তার। রংপুরে জমে উঠেছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম মেলা প্রাঙ্গণ। মেলায় ৬৯টি স্টলের মধ্যে ৫৩টি স্টলে প্রদর্শিত হচ্ছে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য। স্টলে চামড়া, পাটজাত পোশাক, হস্তশিল্প ও কারুপণ্য নিয়ে বসেছেন বিক্রেতারা। বাহারি পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে রংপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে ৭ দিনব্যাপী এই মেলার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। রংপুরের ষষ্ঠ দিনেও জমে উঠেছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম মেলা প্রাঙ্গণ। এই মুহূর্তে পাবলিক লাইব্রেরির প্রাঙ্গণে আছেন রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। যাচ্ছি তার কাছে। বাবু,
রাজু, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রংপুর পাবলিক লাইব্রেরি হল মাঠে যে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পর বিকাশের জন্য যে এসএমই পণ্য মেলা, সেই মেলা কিন্তু আজও জমে উঠেছে। আমরা দেখেছি এখানে নানা বয়সী ক্রেতা এবং দর্শনার্থীরা এখানে ভিড় করছেন। এখানে শিশু কিশোরী সহ নানা বয়সী মানুষ তাদের পছন্দের পণ্যগুলো কিন্তু এখানে দেখছেন। তারা মোটামুটি এখানে পণ্য শুধু দেখছেন না, তারা কিন্তু পণ্য ক্রয়ও করছেন। আমি যদি আপনাকে একটু বলে রাখি যে এই মেলাটি শুরু হয়েছিল গত সোমবার। এই 7 দিনব্যাপী মেলা শুরু হয়েছিল, আজকে মেলার 6ষ্ঠ দিন। আজও কিন্তু আমরা এই মেলায় অনেক বেশি ভিড় লক্ষ্য করছি এবং ক্রেতারা তাদের পছন্দ মতো পণ্য ক্রয় করছেন। এখানে এই মেলার বিশেষ যে দিক আমি আপনাকে যদি বলে রাখি, সেই বিশেষ দিক হচ্ছে এখানে কিন্তু আমাদের যে এখানে যে পণ্যগুলো প্রদর্শন করা হচ্ছে বা বিক্রির জন্য বিক্রেতারা নিয়ে এসেছেন, সেই পণ্যগুলো কিন্তু সবই দেশীয় পণ্য। এখানে কোনো ধরনের বিদেশি কোনো পণ্য নেই। এই পণ্যগুলো সবই এই অঞ্চলের যে উদ্যোক্তারা আছে তাদের তৈরি করা পণ্য। এবং আরও বিশেষ দিক হচ্ছে আমাদের এই অঞ্চলের যে উৎপাদিত পাট আছে, সেই পাটকে ব্যবহার করে নানা রকমের শোপিস থেকে শুরু করে বিভিন্ন নকশা করা নানা রকমের পণ্য উৎপাদন করা হয়েছে এবং সেই পণ্যগুলোও কিন্তু এখানে ক্রেতারা ক্রয় করছেন। এখানে পাটের পাশাপাশি চামড়াজাত সামগ্রী আছে, পোশাক ডিজাইন ও ফ্যাশন ওয়্যারের নানা রকমের পণ্য আছে, বিশেষ করে হস্তশিল্প আছে। আপনি জানেন যে রংপুর অঞ্চলের যে ঐতিহ্য, এখানে শতরঞ্জি শিল্প আছে, সেই শতরঞ্জি শিল্পের নানা রকমের পণ্য এখানে আছে। তারপর আরেকটি বিশেষ দিক যদি আমি আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে এই মেলার বিশেষ দিকটি হচ্ছে যে আমাদের এই অঞ্চলের যে নারীরা আছে, এখানে যে স্টলগুলো বসানো হয়েছে, এই স্টলগুলো হচ্ছে বেশিরভাগ 69টি স্টলের মধ্যে 53টি স্টলই হচ্ছে নারী উদ্যোক্তাদের স্টল। এবং আপনি জানেন যে আমাদের এই অঞ্চলের নারীরা অনেকটা পিছিয়ে থাকা মানুষ। আসলে তারা লাজ লজ্জা ত্যাগ করে পরিবার বা সমাজের নানা রকমের যে বাঁকা দৃষ্টিভঙ্গি, সেই বাঁকা দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে কিন্তু তারা আজকে উদ্যোক্তা হয়ে উঠেছেন। তারা সেই উদ্যোক্তাদের বিকাশের জন্যই কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। সেই নারী উদ্যোক্তারা আজকে কিন্তু নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। এইরকম নানা রকমের বাহারি পণ্য তারা উৎপাদন করছেন, তারা ঘরের বাইরে বেরিয়ে আসছেন। এটি কিন্তু আসলে এই এসএমই পণ্য মেলার বিশেষ দিক আমরা বলতে পারি। এই মেলা চলছে গত সোমবার থেকে। গতকাল শুক্রবার এবং আজকে শনিবার সরকারি ছুটি থাকার কারণে কিন্তু এই মেলায় বেশ দর্শনার্থী এবং ক্রেতাদের উপস্থিতি আমরা খেয়াল করেছি। তো আসলে আজকে ছুটির দিন হওয়ার কারণে আজও ক্রেতা এবং দর্শনার্থীরা ভিড় করছেন এবং মোটামুটি বেশ ভালো বেচাকেনাও করছেন বিক্রেতারা। তো এই মেলা কিন্তু আগামীকালও চলবে। আগামীকাল সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই মেলা চলবে এবং আগামীকালের মধ্য দিয়ে এই 7 দিনব্যাপী এসএমই পণ্য মেলা সমাপ্ত হবে। তো আসলে ক্রেতা এবং বিক্রেতারা উভয়ই যেটি বলছেন যে এইরকম এসএমই পণ্য মেলা যদি প্রতি বছরে আয়োজন করা হয়, তাহলে আমাদের দেশীয় পণ্যের যেমন এক ধরনের প্রচার হবে, প্রসার হবে এবং এই অঞ্চলের মানুষজন দেশীয় পণ্য ব্যবহার করতে পারবে। তো আসলে রাজু, এই ছিল আমার কাছে রংপুরের এসএমই পণ্য মেলার সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। রাজু, আপনার কাছে। রংপুর থেকে ক্ষুদ্র কুটির শিল্প মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। 2018-19 মৌসুমে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল কর্তৃপক্ষের কাছে আখ চাষিদের পাওনা রয়েছে প্রায় 28 কোটি টাকা। প্রতিদিন কারখানায় ধর্ণা দিলেও মিলছে না ঘাম ঝরানো পাওনা টাকা। চাষাবাদের মূলধন হারিয়ে অনেকটাই দিশেহারা কৃষক। দ্রুত টাকা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন কৃষক নেতারা। অবশ্য মিল কর্তৃপক্ষ বলছে শিগগিরই কৃষকের টাকা পরিশোধ করা হবে। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আখ দিয়েছি, তার মূল্য হচ্ছে 2,20,000 টাকা। বারবার অফিসারদের কাছে যাওয়ার পরও আমার টাকা দিচ্ছে না। ভাগ্যের নির্মম পরিহাস এভাবেই জানাচ্ছিলেন কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন। জমানো টাকা দিয়ে চলতি মৌসুমে 5 বিঘা জমিতে আখ চাষ করেন তিনি। নির্দিষ্ট সময়ে চিনিকলে আখ সরবরাহ করলেও আজও মেলেনি প্রাপ্য টাকা।
আনোয়ারের মতো জেলার ৫,৫০০ কৃষকের ভাগ্যেও ঘটেছে একই ঘটনা। পাওনা টাকা না পেয়ে সংসার চালাতে কষ্ট হচ্ছে তাদের। পাওনা প্রায় ২৮ কোটি টাকার আশায় প্রতিদিন মোবারকগঞ্জ চিনি কলে যাচ্ছেন তারা, কিন্তু ফিরতে হচ্ছে খালি হাতে। ৪.৫ লাখ টাকা পাবো, আমি টাকা নিয়ে এখন খুব আমার দরকার। আখ লতে পারছি না, গাড়িওয়ালাদের টাকা দিতে পারছি না, গাড়িওয়ালারা আমাদের আখ এনে দিচ্ছে না। আমরা এইভাবে আর কতদিন চলবো? টাকার কোনো কথাই নেই। এমডির কাছে সিপোর কাছে বলছে এই হবে এই হবে। কৃষক নেতারা বলছেন দ্রুত টাকা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। মিলের কাছে পাওনা, আমরা সেই টাকা পাচ্ছি না এবং অচিরেই আমাদের এই টাকা পরিশোধ না করলে আমরা বৃহত্তম কর্মসূচি করতে বাধ্য হব। মিল কর্তৃপক্ষের দাবি, উৎপাদিত চিনির দাম বেশি হওয়ায় তা বিক্রি হচ্ছে না, তবে শীঘ্রই কৃষকদের প্রাপ্য টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর স্বাক্ষর হয়ে শিল্প মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে, সেই ৫০০ কোটি টাকা ছাড় হলে আমরা কৃষকের টাকাটা সদর থেকে এনে আমরা পরিশোধ করতে পারবো। গত বছরের ৭ ডিসেম্বর ৮,১০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয় ২০১৮-১৯ মাড়াই মৌসুম। সময় সংবাদ, ঝিনাইদহ। মেহেরপুর জেলায় এবছর হাইব্রিড জাতের সুখসাগর পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। পেঁয়াজ বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকরা। মুনাফার পরিবর্তে গুনতে হচ্ছে লোকসান। সার কীটনাশকের দাম বাড়ায় বেড়ে গেছে উৎপাদন খরচ। চাষিরা বলছেন এলসিতে ভারত থেকে অবাধে পেঁয়াজ দেশে আমদানি হওয়ায় কমেছে দেশি পেঁয়াজের চাহিদা। বর্তমানে বাজারে ৫ থেকে ৭ টাকা কেজি দরে এবং ১ মণ ২ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। অথচ প্রতি বিঘা জমিতে পেঁয়াজ চাষে খরচ হয়েছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় সংরক্ষণ করলে পেঁয়াজ বিক্রি করে ভালো দাম পাওয়া যাবে। ১.৫ বিঘা জমিতে আমার খরচ ম্যাক্সিমাম ৫০,০০০ টাকা। এখন যা বর্তমান বাজার ২০০ টাকা করে পেঁয়াজের মন। ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রয় করতে পারি আমরা, তাহলে আমাদের মনে করব আমরা আসল যেটা আমাদের খরচ, যেটা খরচটা উঠে আসবে। ভারত থেকে যে এলসি আসে, এলসির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা ফলন করি কি করব? আমরা বিঘি প্রতি ১৬০ মণ আমরা ফলন করি, কিন্তু আমরা তো দাম পাচ্ছি না। হিলির পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার পতিত জমিতে ৩ দিন বাড়ছে সাথী ফসলের চাষ। উপজেলাটি বরেন্দ্র এলাকা হওয়ায় সারা বছর পানির স্তর অনেকটাই নিচে থাকে, আর এ কারণে বেশি খরচে ধান চাষ করে কাঙ্ক্ষিত খরচ তুলতে না পারায় ক্ষতির মুখে পড়েন এখানকার কৃষকরা। বর্তমানে সরকারের বিভিন্ন উদ্যোগ ও স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় এলাকায় একই জমিতে সাথী ফসল হিসেবে ধান, আম, লিচু, গম ও ভুট্টা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে এই উপজেলায় ৬০ হেক্টর জমিতে সাথী ফসলের চাষ শুরু হয়েছে। আমের বাগান, তারা ধানের জমিতে যেহেতু ধানের খরচটা বেশি হয়ে যাচ্ছে, যে কারণে অনেকে বাগানের দিকে যাচ্ছে, কারণ বাগান একটা নিরাপদ ফসল। বিভিন্ন ধরনের পরামর্শ কৃষি বিভাগ থেকে দিয়ে যাচ্ছে, তাদের প্রতিনিয়ত সকল ধরনের পরামর্শ এবং সহায়তা আমরা করে যাচ্ছি। আমরা একই জমিতে ধান লাগাচ্ছি, আবার আমের বাগান লাগাইছি, এতে লাভবান হচ্ছি আমরা। লেচু লাগাচ্ছি, ধান লাগাচ্ছি, আম লাগাচ্ছি, দুটাই আবাদ করি। লেচুর সময় লেচু বিক্রি করি, ধানের সময় ধান বিক্রি করি, আর আমের সময় আম বিক্রি করি। সময়ের বাণিজ্য। কিশোরগঞ্জের ভৈরবে ৩ দিনেও স্বাভাবিক হয়নি ঝড়ের কারণে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রাহকদের। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ভৈরব পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে অসংখ্য গাছপালার ডাল ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কিছু বিদ্যুতের খুঁটি। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর ৩ দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও হাসপাতালের রোগীদের। দ্রুত বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না বিদ্যুতের কারণে, আমাদের কাস্টমার কমে যাচ্ছে। আমরা বহুত হয়রান হইতেছে এবং পানির সমস্যা বিশেষ করে হইতেছে এই বিদ্যুতের কারণে। এখন আপনার আবেদন যে অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারে বিদ্যুতের ব্যবস্থা করা জরুরি। কাস্টমার আসলে সদাই দিতে পারি না, দোকান আমরা সন্ধ্যা ৬টা বাজে দোকান সব বন্ধ করে ফেলাইতেছে কারেন্টের জন্য। সূচকের ঊর্ধ্বমুখী এবং লেনদেনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের মাঝামাঝিতে বাড়লেও শেষ দিকে কমে লেনদেনের পরিমাণ, কমে ডিএসসির সাধারণ সূচক DSEX। সপ্তাহ শেষে সূচক
কমে 0.3 পয়েন্ট। লেনদেন বাড়ে 108 কোটি টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয় 580 কোটি টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 103 কোটি টাকা কম। এদিন সূচক ছিল 5714 পয়েন্ট। লেনদেনের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। দ্বিতীয় কার্যদিবস লেনদেন বেড়ে সর্বোচ্চ 718 কোটি টাকায় পৌঁছায়। এদিন সূচক বেড়ে সর্বোচ্চ 5755 পয়েন্টে পৌঁছায়। তৃতীয় কার্যদিবস লেনদেন কমে 679 কোটি টাকায় পৌঁছায়। এদিন কিছুটা কমে সূচক। চতুর্থ কার্যদিবস লেনদেন বাড়লেও 600 কোটি টাকার ঘরেই থাকে। এদিন আরও কমে সূচক সর্বনিম্ন 5711 পয়েন্টে পৌঁছায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করলে বৃহস্পতিবার বন্ধ থাকে ডিএসইর লেনদেন কার্যক্রম। গেল সপ্তাহে লেনদেন হওয়া 351টি প্রতিষ্ঠানের মধ্যে 82টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 242টির এবং অপরিবর্তিত ছিল 24টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইমারেল্ড অয়েল, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, মেঘনা কন্ডেন্সড মিল্ক, শ্যামপুর সুগার মিলস এবং ইউনাইটেড ফিন্যান্স উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। বাজারে এলো বাংলাদেশে প্রথম নিজস্ব ফ্যাক্টরিতে বীজ থেকে সরাসরি উৎপাদিত উন্নত মানের স্বাস্থ্যকর রয়্যাল শেফ ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে গ্লোব এডিবল ওয়েল লিমিটেডের নতুন এই ভোজ্য তেলের আনুষ্ঠানিক বাজারজাতকরণের উদ্বোধন করেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হারুন রশিদ। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার অর্থনীতি। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বিপর্যস্ত শহরগুলোতে গড়ে উঠছে বিভিন্ন স্থাপনা, বাড়ছে জনসমাগম। যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার বেনগাজি শহরটি দাঁড়িয়েছিল ধ্বংসস্তূপের ওপর। সেই ধ্বংসাবশেষের ওপরই গড়ে উঠেছে স্পোর্টসের শোরুম এবং ফ্যাশন হাউস। 3 বছরের যুদ্ধ বিধ্বস্ত শহরকে ঘিরেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে এখানকার সাধারণ মানুষ। দেশ ছেড়ে পালিয়ে নয়, এখানেই নিজের ভাগ্য গড়ে তোলার চেষ্টা করছেন তারা। 2017 সালে যুদ্ধের অবসানের পর প্রাণ ফিরে পেতে শুরু করেছে ভেনিস স্ট্রিট শহর। গড়ে উঠেছে ক্যাফে, ব্র্যান্ডের শোরুম, বাড়ছে ক্রেতা সমাগম। যুদ্ধের আগে আমরা শেষবার দোকান খুলেছিলাম। ধ্বংসযজ্ঞের কারণে বেশ কিছুদিন দোকান বন্ধ ছিল। যুদ্ধ শেষে আবারও দোকান খুলেছি। অনেকে এখন তাদের দোকান খুলেছে। অর্থনীতি সচল হচ্ছে, দোকানে গ্রাহক আসছে, বিক্রিও বাড়ছে। যুদ্ধের সময় যার ছিটে ফোটাও ছিল না। বেশিরভাগ দোকানের কর্মকর্তা কর্মচারীরাই বেশ সহযোগিতা করছে। চাইলে নগদ অর্থ পরিশোধ করতে পারছে, না পারলে মোবিক্যাশ দিয়ে অর্থ পরিশোধ করছে। বর্তমানে লিবিয়ার সব নাগরিকেরই চাকরি আছে, সাথে আছে ব্যাংক অ্যাকাউন্টও। তবে রয়েছে ব্যাংক নোট স্বল্পতা। 4 বছর আগেও মানুষ যুদ্ধ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে পারত না। দেশ ছাড়ারও চিন্তা করেছিল অনেকে, কিন্তু এখন লিবিয়ানরা যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, স্বাভাবিক জীবনযাপন করছে, কেনাকাটার পাশাপাশি ব্র্যান্ডও খুঁজছে। একদিন আমরাও সোয়াজিলিসের মতো হব। লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির কাছে পূর্ব লিবিয়া ছিল বরাবরই অবহেলিত। 2011 সাল পর্যন্ত বেনগাজির ভ্যানিস স্ট্রিট শহর ছিল একরকম ময়লার ভাগাড়। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকায় নদীর তীরের স্থাপনা উচ্ছেদ করলেও শুরু হয়নি ধ্বংসাবশেষ সরানোর কাজ। প্রশস্ত না করে প্রকল্প হাতে নেওয়া হবে দখলের শামিল, বলছেন বিশেষজ্ঞরা। দখল ও দূষণমুক্ত হওয়ায় স্বরূপে ফিরছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী। মা মাছ রক্ষায় কড়া নজরদারি প্রশাসনের। নিরাপত্তা সরঞ্জামের অভাবে প্রাকৃতিক দুর্যোগে বঙ্গোপসাগরে বাড়ছে জেলেদের প্রাণহানি। জেলে ও ট্রলার মালিকদের সচেতন করার আহ্বান। এবং রাজধানীর পাইকারি বাজারে কমেছে চালের দাম, বেড়েছে দেশে পেঁয়াজ আর আমদানি করা রসুনের দাম। স্থিতিশীল ডাল, তেল, মশলা সহ অন্যান্য নিত্য পণ্যের দর। এ ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।